সামনের এই এইচএসসি পরীক্ষায় স্টুডেন্টদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে এমসিকিউ পার্টটা। এই এমসিকিউর হতাশা দূর করার জন্য আমরা কি করতে পারি? মনে করো ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারে মোট 50টা এমসিকিউ তো আসবে। 50টা এমসিকিউর বিরুদ্ধে সর্বমোট কতটা এমসিকিউ আমরা বের করতে পারি? বোর্ড প্রশ্ন মিলিয়ে, কলেজ প্রশ্ন মিলিয়ে, ইন শর্ট সকল ধরনের টপিক অ্যানালাইসিস করার পরেও তুমি 1000-1200 বেশি এমসিকিউ পাবা না, যার ভিতর থেকে বিগত বছরের প্রশ্নগুলো আসতেছে। অর্থাৎ তুমি যদি দুই পত্র থেকে অ্যানালাইসিস করে সর্বমোট 1000 থেকে 1200 এমসিকিউ পড়ে যেতে পারো, তাহলে মূল পরীক্ষায় তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে কোনো ভীতিই থাকবে না। এই জন্যই তো এইচএসসি এমসিকিউ হান্টার সিরিজ আসছে। এই হান্টার সিরিজের আন্ডারে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ না, ওই চ্যাপ্টারের আন্ডারে প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ কে ভাগ করার চেষ্টা করি, যেখানে এমসিকিউ গুলাকে আমরা সহজ থেকে কঠিন, বোর্ড প্রশ্ন থেকে, কলেজ প্রশ্ন থেকে, ক্যাডেট কলেজের প্রশ্ন থেকে কোনো প্রশ্ন বাদ দিচ্ছি না। প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালাইসিস করার মাধ্যমে সেরা 50 থেকে 55টা এমসিকিউ নিয়ে আসি, যে এমসিকিউ গুলোর সমাধান করার মাধ্যমে ওই চ্যাপ্টারের উপর তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত হবে। আজকের পর্ব আমাদের হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। আমরা ইতিপূর্বে প্রথম 7টা চ্যাপ্টার শেষ করে আসছি। আজকে আমরা অষ্টম চ্যাপ্টারে আছি। সেই অষ্টম চ্যাপ্টারে একদম আদ্য প্রান্ত নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। অষ্টম চ্যাপ্টারের শুরুতে, পর্যায়ভিত্তিক গতির শুরুতে আমাদের বেসিক কিছু সহজ সহজ এমসিকিউ আছে। সহজ থেকে কঠিনের দিকেই তো আমরা যাচ্ছিলাম প্রতিবারের মতো। এবারও যদি শুরু করি, দেখা যাচ্ছে প্রথমে কথাবার্তা বলতে হয় পর্যায়বৃত্তি বা পর্যায়বৃত্ত গতি সম্পর্কে। পর্যায়বৃত্ত ও পর্যায়ভিত্তিক গতি, যাই হোক হোয়াটএভার দ্যাট ইজ। ভাইয়া, পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি? কোন বস্তুকণার গতি যদি এমন হয়, সময়ের সাথে সাথে কি হবে, সেটা পর্যায়ভিত্তিক হারে পরিবর্তিত হবে। সময়ের সাপেক্ষে কিংবা স্থানের সাপেক্ষে সেটা নির্দিষ্ট সময় পর পর তার ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে, এমন বস্তুকণার গতিকেই তো আমরা বলি পর্যায়বৃত্ত গতি। যেমন একটা দোলনা দোল খাচ্ছে, যেমন একটা ঘড়িতে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, যেমন কোন একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তনরত অবস্থায় আছে, যেমন সূর্যের চারপাশে পৃথিবীর ছোটে চলা, কিংবা নিউক্লিয়াসের চতুর্পাশে ইলেকট্রনের ছোটে চলা। এই সকল গতিপথগুলো আলটিমেটলি একটা পর্যায়ভিত্তিক গতির উদাহরণ। আমাদের এই চ্যাপ্টারে কিছু বিশেষ ধরনের পর্যায়ভিত্তিক গতি নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে স্প্রিং এর গতি বা সরল ছন্দিত গতি, আর একটা হচ্ছে সরল দোলকের গতি। তো এই দুইটা বিশেষ ধরনের পর্যায়ভিত্তিক গতির মধ্যে আমি যাচ্ছি, স্লোলি যাচ্ছি। তো বেসিক্যালি পর্যায়বৃত্ত গতি হচ্ছে দুই প্রকার। আমরা এত তাড়াহুড়া না করি, ধীরে ধীরে যাচ্ছি ভাইয়া, অপেক্ষা করো আমার সাথে সাথে। পর্যায়বৃত্ত গতি দুইটা প্রকার ভেদ হচ্ছে। একটা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত ভাইয়া, যেটা সময়ের সাপেক্ষে ঘটতেছে। কালিক পর্যায়বৃত্ত, যেই পর্যায়বৃত্ত গতিটা সময়ের সাপেক্ষে ঘটতেছে তাকে বলে কালিক পর্যায়বৃত্ত। যেমন হাসিনা পলায় গেছে 5 আগস্ট, ওইটা হইতেছে কালিক পর্যায়বৃত্তের একটা উদাহরণ, রাইট? তারপরে তোমার জন্মদিবস, অন্য কিছুগুলো কালিক পর্যাবৃত্তের উদাহরণ। হাসিনার পলায় যাওয়াটারে তোমরা কিন্তু আবার পার্সোনালি নিও না, আমি মজা করে বলছি। যাই হোক, যারা পক্ষী দলীয় নির্দলীয় যাই আছে, আলটিমেটলি এটা তো মানতে হবে, পলায় গেছিল আর কি। ওকে, নেভার মাইন্ড। আরেকটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত। স্থানিক পর্যাবৃত্ত হচ্ছে ভাইয়া স্থানের সাপেক্ষে ঘটনাটার পুনরাবৃত্তি ঘটবে। তো স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ হচ্ছে যেমন কি হতে পারে? বৈদ্যুতিক খুঁটি হতে পারে। বৈদ্যুতিক খুঁটিগুলো আমরা দেখতে পাই নির্দিষ্ট দূরত্ব পর পর, একটা দূরত্ব পর পর বৈদ্যুতিক খুঁটিগুলো বসানো আছে। মাইল পোস্ট গুলা দেখতে পারি, চেক পোস্ট গুলা দেখতে পারি, শার্টের বোতাম গুলাকে দেখতে পারি। হ্যাঁ, ইয়ং এর ডিসির পরীক্ষায় যেই চির গুলা থাকে সেগুলোকে দেখতে পারি। এগুলো হচ্ছে সব স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ। তো কালিক পর্যাবৃত্ত এবং স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ কিন্তু আসে ভাইয়া, জানবেন কেমন? তো ধরো আমরা যদি এই পর্যাবৃত্তের উদাহরণ দেখি, যেমন এখানে এটা বলছে কালিক পর্যায়ক্রমের উদাহরণ কোনটি। যেমন গিটারের তারের গতি কালিক পর্যাবৃত্তের গতি। কেমনে ভাইয়া? গিটারের তারটা টিউনিং করা অবস্থায় থাকে, তুমি যখন দাগ দাও, তুমি যখন এটাকে আঘাত করো, আঘাত করার সাথে সাথে গিটারের তারটা দেখবে এরকম কম্পিত হতে থাকে, সময়ের সাথে সাথে একবার উপরে উঠে একবার নিচে নামে, ওঠে নামে, ওঠানামা করতেছে। তাহলে গিটারের তারের গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, সময়ের সাপেক্ষে পর্যাবৃত্ত গতি। সময়ের নির্দিষ্ট সময় সে যদি উপরে থাকে, নির্দিষ্ট সময় সে নিচেও থাকে। গিটারের তারের গতিটা হচ্ছে এখানে কালিক পর্যাবৃত্তের উদাহরণ। পাশাপাশি এই যে স্কেলের ওপর দাগ সংখ্যাগুলা, শার্টের ডোরাকাটা দাগগুলা, কঠিন পদার্থের ক্যালাসের অণুগুলো, এগুলো সব হচ্ছে স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ। শুধুমাত্র একটা এমসিকিউ থেকে তুমি চাইলে অনেকগুলো এমসিকিউ সম্পর্কে ধারণা নিতে পারো। তো এই স্কেলের উপর দাগ, শার্টের ডোরাকাটা দাগ, পদার্থের কঠিন পদার্থের অণুগুলোর ক্যালাসের মধ্যে থাকা অণুগুলো, এগুলো সব হচ্ছে স্থানিক পর্যাবৃত্তের উদাহরণ। আমার কাছে যেটা লাগে যে স্থানিক পর্যাবৃত্তটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে। স্থানিক পর্যাবৃত্তের উদাহরণগুলো আমরা ভুলে যাই বেশিরভাগ ক্ষেত্রে। ওকে ভাইয়া, আমি এটার ব্রাইটনেস একটু বাড়াইয়া দেখি। ওকে, ঠিক আছে। এবার নেক্সট দিকে, পর্যাবৃত্ত গতির একটা বিশেষ উদাহরণ হচ্ছে সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতিটা কি?
কোনো একটা স্প্রিং এর গতিপথকে যদি অ্যানালাইসিস করার চেষ্টা করো, একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে যদি তুমি একটা বস্তু ঝুলিয়ে দাও এবং সেই বস্তুটাকে কিছুটা টেনে প্রসারিত করে যদি ছেড়ে দাও, দেখবা স্প্রিংটা নিজ অবস্থানের সাপেক্ষে একবার প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে। এই যে পর্যায়ভিত্তিক প্রসারণ সংকোচন যে দেখা যাচ্ছে না, এটা হইতেছে আলটিমেটলি এক ধরনের সরল ছন্দিত গতি। দেখা যাচ্ছে যে এই যে কণাটা পর্যায়ভিত্তিক হারে একবার প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, আপ ডাউন এই যে সরল রেখা বরাবর স্পন্দিত হচ্ছে, একটা ছন্দ মেনে তার গতিটা সম্পাদন করতেছে। এই কারণে এটা আমরা বলি ছন্দিত গতি। তো সরল ছন্দিত গতি সম্পন্ন কণার কিছু বেসিক কথাবার্তা থাকে। সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো একটা কণার ৩ টা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। স্প্রিং এর বেলায় দেখবা সবার আগে যে বস্তুটা ছিল এটা হচ্ছে তার সাম্য অবস্থান। সাম্য অবস্থানের সাপেক্ষে স্প্রিংটা সর্বোচ্চ পরিমাণে প্রসারিত হইতে পারে। এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, ম্যাক্স পজিশন। সেই সাম্য অবস্থানের সাপেক্ষে স্প্রিংটা চাইলে সংকুচিত হইতে পারে। এটা হচ্ছে মিনিমাম পজিশন এবং ঠিক এটা হচ্ছে মিন পজিশন। মিন পজিশন মানে ভাইয়া আল্টিমেটলি এটা হচ্ছে সাম্য অবস্থান, সর্বনিম্ন অবস্থান, সর্বোচ্চ অবস্থান। এই ম্যাক্স, মিনিমাম এবং মিন পজিশন এই ৩ টা অবস্থানকে আমরা একটা সরল রেখার সাহায্যে খুব সহজে মেমোরাইজ করার জন্য একটা চার্ট বানাইতে পারি। এসএচএমরত যে কণাটা থাকে না, সে এসএচএমরত কণার জন্য সরণের মান সাম্য অবস্থায় 0 হয়। সর্বোচ্চ অবস্থায় সর্বোচ্চ সরণটাকে আমরা বলে থাকি বিস্তার। x +a, x -a বিস্তার। একবার মনে রাখবা, এসএচএমরত কণার যে বেগ থাকে না, সেই বেগের মানটা সরণের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে ঠিক এমন রূপে যেখানে সরণের মান 0 সেখানে বেগের মান সর্বোচ্চ হয়ে থাকে। কেন এগুলো হয় আশা করি তোমরা জানো। এগুলা বেসিক কনসেপ্ট এসএচএম এর। যেখানে সরণের মান 0 সেখানে বেগের মান হয়ে যায় সর্বোচ্চ। যেখানে সরণের মান সর্বোচ্চ সেখানে বেগের মান হয়ে যায় 0। ওকে? বেগের মান হয়ে যায় 0 ভাইয়া। আবার সরণ এসএমতো করার জন্য ত্বরণ সরণের সমানুপাতিক। ত্বরণ ক্ষরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। অর্থাৎ যেখানে সরণ 0 যেখানে ত্বরণও 0। যেখানে সরণ সর্বোচ্চ সেখানে ত্বরণও কি হয়ে যায় ভাইয়া? সর্বোচ্চ থাকে। ওকে ভাইয়া? ত্বরণটাও কি থাকতেছে আমার এখানে? মেক্সিমাম থাকতেছে। যেখানে বেগ সর্বোচ্চ সেখানে গতিশক্তি সর্বোচ্চ থাকবে। বিভব শক্তি সর্বনিম্ন থাকবে। আশা করি বুঝতেছেন। তো এখানে এসএসসি এর মতো করার জন্য ৩ টা রাশিমালা লাগে। একটা হচ্ছে বেগের রাশিমালা, তারপর হচ্ছে সরণ, তারপর হচ্ছে ত্বরণ। এসএসসি এর মতো করার সরণ x হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল্টা। যেখানে পরিচয় দিলে ডেল্টাটা হচ্ছে কণাটার আদি দশা, কণাটার আদি অবস্থার দশা। এখানে ওমেগা টি প্লাস ডেল্টা এই পুরা অংশটা হচ্ছে আর কণাটার টি সময় পর দশা, টি সময়ে দশা। আর এখানে এ হইতেছে কণাটার বিস্তার। আর যদি পরিচয়ের কথা আরেকটু বলতে চাই, ওমেগা, ওমেগা হচ্ছে কণার কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক এবং কম্পাঙ্ক কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস ভাই, মনে রাখবা। কৌণিক কম্পাঙ্ক ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি। ওমেগা হইতেছে আলটিমেটলি কৌণিক কম্পাঙ্ক আর এফ হচ্ছে আলটিমেটলি কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক এবং কম্পাঙ্কের মাঝখানে রিলেশন হচ্ছে এরকম 2 পাই এফ। ওকে? আশা করি বুঝতে পারতেছি। তো এই বেসিক কথাবার্তাগুলোকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন রকমের এমসিকিউ আছে। আমি সব আলোচনা করতেছি না। যখন যে এমসিকিউ তে যতটুকু লাগবে অতটুকু বলতেছি। চলো আমরা এমসিকিউ গুলোকে সলভে যাই, সলভ করা শুরু করি। যেমন বলতেছে আন্তঃআণবিক স্বল্প বিস্তারে সরল দোলকের গতি কোন ধরনের গতি এবং এই আকর্ষণ বলকে কি বলে? আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি। এই কোশ্চেনটার যে একটা এক্সটার্নাল পার্ট আসছে ভাইয়া, এই পার্টটা না শুধু আসছে, বুঝছস? এটা ভুলে চলে আসছে। আমরা একটা কাজ করবো, এটা বাদ দিয়ে দিই। যাতে পোলাপান যারা স্লাইড পড়ে তাদের জন্য কনফিউশন না হয়। চল। তো দেখ, আন্তঃআণবিক স্বল্প বিস্তারে সরল দোলকের গতি। সরল দোলক সাধারণত কোনো একটা দৃঢ় অবলম্বনের সাপেক্ষে একটা বস্তু গোলক পিণ্ডকে ঝুলিয়ে দেই। এটাকে আমরা বলি বব বা পিণ্ড। এই পিণ্ডটা যদি খুবই সামান্যতর বিস্তারে গলতে থাকে, খুবই সামান্য বিস্তারে, অধিকতর বিস্তারে না, সামান্য বিস্তারে যখন জিগজ্যাগ করে, তখন এই সরল দোলকের গতিটা না অলমোস্ট একটা অলমোস্ট একটা সরল ছন্দিত গতি হয়ে যায়। এজন্য স্বল্প বিস্তারে অর্থাৎ কৌণিক বিস্তারের মান থিটার মান যখন 4 ডিগ্রি এর কম, ম্যাক্সিমাম 4 ডিগ্রি পর্যন্ত থাকে, তখন সরল দোলকের গতি সিম্পল পেন্ডুলাম এক ধরনের এসএচএম কে সমর্থন করে, এসএচএম গতির ন্যায় আচরণ করে। ওকে, সিম্পল পেন্ডুলাম বিহেভস লাইক এ এসএচএম। তাহলে বলতে পারি স্বল্প বিস্তারে সরল দোলকের গতি কোন ধরনের গতি? অবশ্যই এসএচএম গতি। এটাকে আমরা বলতে পারি সরল ছন্দিত গতি। এখন দেখ, সরল ছন্দিত গতি কোনটাতে নাই, সরল দোলন গতি ক নাম্বার। পোলাপান স্পন্দন গতি দাগাইছ না বলেও, এখানে তোমরা অনেকে পর্যাবৃত্ত গতি দাগাই দিবা, সরলরৈখিক গতি দাগাই দিবা, মানে বলেও দাগাইও না। সরল ছন্দিত গতি বা সরল দোলন গতি আলটিমেটলি কথাটা কিন্তু একই অর্থ, একই নাম আর কি। সরলচলিত স্পন্দনে স্পন্দনশীল কোনো কণার দোলনকাল বল ধ্রুবকের কি? দেখো তো,
আমরা তো জানি এসএস এর মতো কণার দোলনকাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে, যেখানে কে হচ্ছে আলটিমেটলি বল ধ্রুবক, টি হচ্ছে দোলনকাল, তাহলে টি ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার কে না, অর্থাৎ দোলনকালটা বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘ হচ্ছে সঠিক উত্তর। খুব সুন্দর না? চলো সামনের দিকে যাই। নেক্সট, সরল দোল গতিসম্পন্ন কোনো বস্তুর বারবার দোল দেওয়ার কারণ কি? মনে রাখবা, এসএস এর মতো যে কণাটা দোল দিচ্ছে না, সেই কণাটার বারবার দোল দেওয়ার কারণ হচ্ছে কেন্দ্র বরাবর সাম্যবিন্দুর দিকে তার মধ্যে এক প্রকারের রিস্টোরিং ফোর্স বা একটা প্রত্যয়নী বল ক্রিয়া করে। সেই প্রত্যয়নী বলের মান F ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তো প্রত্যয়নী বলের কারণেই মূলত এসএস এর মতো কণা বারবার সাম্যের দিকে ফিরে আসে এবং দোল দিতে থাকে। আরেকটা কথা, ভাইয়া সাম্য বিন্দুতে তো এ এর মান শূন্য, সেখানে তো প্রত্যয়নী বলের মান শূন্য হয়ে গেছে, তাহলে সে কেন সাম্য বিন্দুতে থেমে যেতে পারে না? অ্যাসিড এর মতো কণা যখন সাম্য বিন্দুতে আসে তখন তার বেগের মানটা সর্বোচ্চ থাকে, অত্যাধিক বেগের কারণে সে তার গতি জড়তাটা নিয়ন্ত্রণ করতে পারে না। গতি জড়তার প্রভাবে সে সাম্য বিন্দুটাকে পেরিয়ে কিছুটা সামনে চলে যায়, যতটুকু সামনে যায় পুনরায় প্রত্যয়নী বলের প্রভাবে সে পিছনের দিকে ফেরত আসতে থাকে। ফেরত আসতে আসতে তার বেগের মানটা আবার সাম্যবিন্দুতে সর্বোচ্চ হয়ে যায় এবং সেই সর্বোচ্চ গতিকে, গতি জড়তার কারণে কণাটা আবার সামনের দিকে এগিয়ে যায় এবং দ্যাটস ওয়াই অ্যাসিড এর মতো কণা বারবার আন্দোলিত হতেই থাকে, সে থামে না কখনো। অর্থাৎ গতি জড়তা এখানে আরেকটা ফ্যাক্ট অ্যাসিড এর মতো কণার কন্টিনিউয়াস মোশনের জন্য। কন্টিনিউয়াস মোশন বোঝো ভাইয়া? পর্যায়ক্রমিক চলতে আছে এমন ধরনের গতির জন্য গতি জড়তা অনেক ভাবে দায়ী। তাহলে 2 এবং 3 হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। স্থিতি জড়তার কারণে অ্যাসিড এর মতো কণার গতি বারবার দোল দেয় না, মনে রাখবে। অ্যাসিডের মতো সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য, সেটা একটা ত্বরণ সরণের সমানুপাতিক সত্য, গতি সরলরৈখিক হয় সত্য, এটা একটা পর্যায়ভিত্তিক গতি, তিনটাই সত্য হয়েছে আলটিমেটলি 1 2 3 সত্য। দেখবা সরল ছন্দিত স্পন্দন যে কথা, সরলরে বলা যায় সিম্পল, ছন্দিত বলা যায় হারমোনিক, হারমোনিক, স্পন্দনরে বলা যায় স্পন্দন গতি, এটা বলা যায় মোশন, গতি মানে মোশন। আলটিমেটলি এটা শর্টকাটে আমরা রাখতে পারি এস এইচ এম। ওকে, শর্টকাটে রাখতেছি, কেউ আবার কনফিউজড হইছ না ভাই এখানে এস এইচ এম জিনিসটা কি। এই সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন মানে এসএচএম সম্পন্ন কোন কণার সরণ সর্বোচ্চ হবে যখন বেগ সর্বনিম্ন, এই যে এই জায়গাতে এক্সপ্লেইন করছি না যে সরণ কখন সর্বোচ্চ হয়? সর্বোচ্চ সরণের জন্য বেগের মান হয় শূন্য, ত্বরণের মান হয় সর্বোচ্চ। তাহলে দেখো আমার এখানে এই অংশটাতে বলতেছে সরণ সর্বোচ্চ হবে যখন বেগ সর্বনিম্ন বা জিরো হবে, সত্য। সর্বোচ্চ সরণে ত্বরণের মান হয় সর্বোচ্চ, যেখানে ত্বরণের মান সর্বোচ্চ সেখানে বলের মানটা কি হবে? সর্বোচ্চ হবে। অর্থাৎ প্রত্যেকটা কথা এখানে সঠিক, কোনোটা ভুল হচ্ছে না, সবই সত্য কথাবার্তা এখানে। সিলেট বোর্ড 22। সরলচন্দ্রিত গতিতে সাম্যাবস্থা হলে টি সেই বিন্দু যেখানে x is equal to 0, x is equal to 0। মনে রাখবা, যেখানে সরণের মান শূন্য সেখানে ত্বরণের মান শূন্য, সত্য। সরণের মান শূন্য হলে ত্বরণ শূন্য হয়, তার মানে প্রত্যয়নী বলও শূন্য হয়। বাট মনে রাখবা, বেগের মান শূন্য হইতে পারে না। বেগে vx is equal to not 0, px is equal to 0। যেখানে vx is equal to 0, এই যে জায়গাটা দিয়ে তাকাও, vx হচ্ছে 0 মানে হচ্ছে বেগ কত রে? বেগ শূন্য। যেখানে বেগের মান শূন্য সেখানে গতিশক্তি শূন্য, অর্থাৎ গতিশক্তি শূন্য হলে সর্বোচ্চ পুরা শক্তির পুরোটাই কি হবে? আলটিমেটলি বিয়োগ শক্তি হবে না? যেখানে গতিশক্তি, যেখানে v0, কোন একটা বস্তুকে সর্বোচ্চ উচ্চতায় ধরে রাখছো, স্থির অবস্থায় আছে, এখানে তার গতিশক্তি শূন্য, বাট পুরোটাই কি শক্তি? স্থিতিশক্তি না। তাহলে যেখানে v শূন্য সেখানে px কেমনে শূন্য হয়? এই কথাটা তো ভুল হয়ে যেতেছে, এত সত্য না রে, ভুল কথাবার্তা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম দুইটা, প্রথম দুইটা। বেগ শূন্য হইলে vx এর মান সর্বোচ্চ হবে, px এর মান শূন্য হতে পারে না। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এটা লিখে দিতে পারি, বেগ শূন্য মানে গতি শক্তি, গতি শক্তি শূন্য এবং বিভব শক্তি সর্বোচ্চ, ম্যাক্স। বিভব শক্তি শূন্য হওয়ার কথাটা বলবো এখানে। আচ্ছা, একটা সরল দোলক দেখা আছে, সরল দোলকের এ বিন্দু আছে, সি বিন্দু আছে, বলে দিছে একটা সুতা দিয়ে ঝোলানো আছে যেখানে এ এম। সরল দোলকটা তুমি যখন এ থেকে সি তে নিয়ে যাচ্ছ, মূলত আর ভর কেন্দ্র ভূমি থেকে এ এম পরিমাণ উচ্চতায় উঠে যেতেছে, অর্থাৎ এখানে ভর কেন্দ্রের উলম্ব সরণ এইচ ইজ ইকুয়াল টু হইতাছে এখানে এ এম 20 সেন্টিমিটার, 0.2 মিটার। এখানে জানতেছে এ বিন্দুতে ববটার বেগ কত? আমরা তো জানি সর্বনিম্ন বিন্দুতে অর্থাৎ সাম্য বিন্দুতে বেগের মান v ইজ ইকুয়াল টু কি ছিল? √2gh না? তাহলে আমরা যে বসাই, √2 ইন্টু জি হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 0.2। আলটিমেটলি হিসাব করলে আমাদের ভ্যালুটা চলে আসবে। বাইরে একটা ক্যালকুলেটর ছিল, নিয়ে আসি দ্বারা। √2gh 9.8 ইন্টু 0.2, তাহলে এটা আসতেছে 1.979 বা 1.979 মিটার পার সেকেন্ড। আলটিমেটলি এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা।
খ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতেছো। এসএসজি মূলত কণার বা কোনো একটা সরল দোলকের সর্বনিম্ন বিন্দুতে ববের ভেলোসিটি ম্যাক্সিমাম এবং সেটা হচ্ছে √2gh। কোথা থেকে আসছে? সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তির পুরোটা কি? বিভব শক্তি mgh। সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি পুরোটা কি? গতিশক্তি হাফ mv²। এখান থেকে শর্টকাটে সলভ করলে v কি আসে? √2gh এবং h হইতেছে কি রে এখানে? উলম্ব সরণ। v হইতেছে কি? সর্বনিম্ন অবস্থানে বেগ। সর্বনিম্ন অবস্থানে বেগ। এই ধরনের ফর্মুলাগুলা মাথায় রেখে দিবে। সর্বনিম্ন অবস্থানে বেগ। নেক্সট ওয়ান, নেক্সট প্লিজ, নেক্সট ওয়ান। সরল দোলন গতির অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ মানে হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণের ব্যবহার জানতে চাইছি। তো দেখো এস এর মতো কণার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ হচ্ছে এরকম: d²x dt² প্লাস ω²x ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে এস এর মতো কণার ব্যবকলনীয় সমীকরণ আলটিমেটলি। তো এই ব্যবকলনীয় সমীকরণটাকে, এই ব্যবকলনীয় সমীকরণটা তুমি সলভ করলে এস এর মতো কণার সরণের সমীকরণ x a sin ওমেগা টি প্লাস ডেল্টা পেয়ে যাও, যেখানে ডেল্টা হচ্ছে আদি দশা, ডেল্টা হচ্ছে আদি দশা, আর ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে টি সময় পর দশা। এক্স হচ্ছে সরণের সমীকরণ। বেসিক কথাবার্তা, চাপ নাই। তো দেখো নিচের কোনটি সরল চুম্বকীয় স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ? এই যে d²x বাই dt² কি ছিল? প্লাস ω²x। তাহলে প্রথমটা তো ভুল হয়ে গেছে, সত্য না। দ্বিতীয়টা সত্য, d²x বাই dt² মাইনাস ω²x। বামে আনলে আলটিমেটলি দ্বিতীয়টা সত্য। এই ধরনের এমসিকিউ গুলো না দেখার সাথে সাথে তাড়াতাড়ি করতে যাই আর জলদি করতে যাই ভুল হয়ে যায়। আমরা অনেকেই এই মাইনাসটার জায়গায় প্লাসটা দেখাই দিব। এই সিলি মিস্টেক গুলোর কারণে তোমার এমসিকিউতে নাম্বার ছুটে যায়, এ প্লাসটা ছুটে যাবে। এরকম সিলি মিস্টেক গুলো করবা না। যেমন দেখো এই একটা সমীকরণ বলে দিছে 4 ইন্টু d²x dt² প্লাস 64x সমীকরণ দ্বারা বর্ণিত গতিশীল কণার কম্পাঙ্ক কত? এই ধরনের ম্যাথ যে কত সহস্র আসছে, কত হাজার আসছে বলা যাবে না, স্লাইডে তুইলা শেষ করা যাবে না। তো এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝার চেষ্টা করো। এখানে বলে দিতেছে এই একটা ব্যবকলনীয় সমীকরণ দিয়া বলছে কণার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক মানে কি? আমরা এটা কম্পেয়ার করবো d²x প্লাস dt², এটার সাথে কম্পেয়ার করবো d²x বাই dt² প্লাস ω²x এর সাথে কম্পেয়ার করবো। আর এটার সাথে কম্পেয়ার যে করবো আলটিমেটলি এদিকে তো সহগটা কত ছিল? 1। তো 4 দ্বারা ভাগ করে নাও, d²x প্লাস dt² প্লাস 16x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি x এর সহগ ω² মানে হচ্ছে 16। এখানে কম্পাঙ্ক জানতে চাইছে অর্থাৎ f, কৌণিক কম্পাঙ্ক না। কৌণিক কম্পাঙ্কের মান হচ্ছে কত? 4। উত্তর যদি 4 থাকে ভুলে 4 দাগানো যাবে না। কৌণিক কম্পাঙ্ক বলে নাই, বলছে কম্পাঙ্ক। তাহলে আলটিমেটলি কম্পাঙ্ক f ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 4/2 পাই বা বেসিক্যালি 2 পাই। f হচ্ছে 2 পাই হার্টজ, এত হার্টজ। বুঝতেছো? তো এই ধরনের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে আরেকটা ম্যাথ দিয়ে বলছে কৌণিক কম্পাঙ্ক কত, একটু আগের ম্যাথে বলছিল কম্পাঙ্ক কত, যেখানে আমরা ওমেগার পরে f বের করছি। এই ম্যাথটাতে বলছে কৌণিক কম্পাঙ্ক কত, এটা বের করতে পারবে না। এটা তোমাদের হোমওয়ার্ক। এতটুকু অঙ্ক বাড়ির কাজ দিলাম, পারবা তোমরা। নেক্সট ওর দিকে তাকাও। আরেকটা সমীকরণ দিয়ে বলছে একটি কণা এসএসএম রোধে দুলতেছে, কণার পর্যায়কাল নির্ণয় করো। দেখো কৌণিক কম্পাঙ্ক বের করার কনসেপ্ট আর পর্যায়কাল বের করার কনসেপ্ট অলমোস্ট সেম। দেখো দেখাচ্ছি ভাইয়া। প্লাস 50y। বুঝো আলটিমেটলি আগে কোনটা ছিল x এর সাপেক্ষে, অর্থাৎ x অক্ষ বরাবর স্পন্দিত হচ্ছিল, এখনটা y অক্ষ সাপেক্ষে, এটুকুই। তাহলে এই কোণটা যদি আমি ব্যবকলনীয় সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। সেটা হয়ে যাবে আলটিমেটলি 25y ইকুয়ালস টু 0। তো আলটিমেটলি ω² এর ভ্যালু হচ্ছে x বা y এর সহগ, সেটা হচ্ছে 25। ওমেগার মান হচ্ছে আলটিমেটলি 5। ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই কি রে? পর্যায়কাল না? তাহলে আলটিমেটলি পর্যায়কাল t ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই 5, 6.28 বাই 5। 6.28 দ্বারা 8 কে 5 দ্বারা ভাগ করলে উত্তরটা 1 এর আশেপাশে কিছু একটা আসবে, সেটা হচ্ছে 1.25 সেকেন্ড। সবকিছুর উত্তর এমসিকিউ উত্তর ক্যালকুলেটর করা লাগে না, কিছু কিছু জিনিস সিক্স সেন্স দিয়ে করা যায়। ওকে, যেমন এই একটা সমীকরণ দিছে সংশ্লিষ্ট কণাটির ক্ষেত্রে কোনটা সত্য? যেমন বলছে এটা কম্পাঙ্ক 5 একক, সত্য। আচ্ছা, এটা কম্পাঙ্ক 5 একক সত্য না ভাই, ভুল করে ফেলছি দেখছস। এটার কৌণিক কম্পাঙ্ক 5 একক। কম্পাঙ্ক 5/2 পাই একক, অর্থাৎ এক নম্বর কথাটা সত্য না। কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ সমান কথা, অর্থাৎ 2 নম্বরটা সত্য। কৌণিক কম্পাঙ্ক 5 একক, অর্থাৎ এটা 3, 2 আর 3 সত্য। এমসিকিউটা দেখার সাথে সাথেই আমি ভাইবা বলছিলাম কম্পাঙ্ক 5 একক অপশনটা তো সত্য। ভুল হয়ে গেছিল, দেখছিল। এরকম ছোট ছোট ট্র্যাপে পা দেওয়া যাবে না, এই ট্র্যাপ গুলো অত্যন্ত ভয়ানক, এই ট্র্যাপে পা দিও না। খ হচ্ছে সঠিক উত্তর এটার জন্য। ওকে ভাইয়া, তারপরে চলো নেক্সটে যাই। এখানে একটা এসএস এর মতো কণার গতির সমীকরণ দেয়া বলছে, বেগ বনাম সময় লেখচিত্র কত? তো দেখো x ইজ ইকুয়াল টু হচ্ছে a cos ওমেগা টি। আমরা জানি
সরণকে সময়ের সাপেক্ষে একবার যদি অন্তরীকরণ করে দেই আলটিমেটলি কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তো আলটিমেটলি আমরা যদি dx বাই ডিটি বের করি তো আলটিমেটলি আমরা পাচ্ছি ভেলোসিটি v, সেটা হয়ে যাবে মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি। তো যা বুঝলাম v ভার্সেস t একটা নেগেটিভ সাইন গ্রাফ। নেগেটিভ সাইন গ্রাফটা কেমন হয়? পজিটিভ সাইন গ্রাফ আলটিমেটলি হয়ে যায় এরকম, আর নেগেটিভ সাইন গ্রাফ হয়ে যাবে আলটিমেটলি উল্টা, এই যে এরকম। অর্থাৎ প্রথম হাফ সাইকেলে পজিটিভ সাইনের জন্য উপরে উঠলে নেগেটিভ সাইনের জন্য নিচের দিকে নামবে। তাহলে এখানে দেখো তো আলটিমেটলি কোন সাইকেলটা এই কথাটা মেনে চলতেছে? ক নাম্বার সাইকেলটা মেনে চলতেছে না, নিচের থেকে উপরে উঠছে। পজিটিভ হইলে উপর থেকে, কেউ আবার খ দাগায় দিও না, খ কিন্তু পজিটিভ সাইনের গ্রাফ। আমার স্মরণ অনুযায়ী ব্যাগের সমীকরণটা কিন্তু পজিটিভ সাইনের গ্রাফ হবে না, নেগেটিভ সাইনের গ্রাফ হবে। ঠিক আছে, ওকে। কিছু কিছু এমসিকিউ হয় না যে এমসিকিউ গুলো দেখার সাথে সাথে মনে হয় প্রশ্ন করতে হচ্ছে কেন এত বেশি করে লেখা লেখছে। এই এমসিকিউ পড়তে যত বেশি সময় যাবো সলভ করতে তত কম পরিমাণ সময় যায়। প্রশ্নে দিয়া বলছে বিস্তার করতে। আমরা যে সমীকরণটা সরাসরি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টার সাথে কম্পেয়ার করি, তাহলে খুব সহজেই বলতে পারতেছি সাইন বা বেসিক্যালি ত্রিকোণমিতিক ফাংশন যে সহগটা আলটিমেটলি সেটা হচ্ছে বিস্তার। এখানে বিস্তারের মান হচ্ছে 6 মিটার, যেটা মিটারে দেওয়া আছে, হচ্ছে 6 মিটার। তোমাদের মধ্যে কিছু সুশীল সমাজ এই উত্তরটা দেওয়ার সাথে সাথে জেগে উঠবা এবং কমেন্ট করবা যে আলটিমেটলি ভাই এটা তো কজে আছে, আপনি তো সাইনের সাথে মিলাই দিলেন কেমনে? আরে ভাই আমি তো চাইলে এটা এমনি একটু ভাঙ্গেও লিখতে পারি না, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 6 সাইন 3 পাই টি প্লাস পাই বাই 3 প্লাস 90 করে দিতে পারি না? পারি তো। আলটিমেটলি ভিতরের চেঞ্জ যাই করি না কেন আলটিমেটলি সাইনের সহগটা যে বিস্তার ছিল এটা কোনো পরিবর্তন আছে? এমনও বিস্তার 6 মিটার, অমনও বিস্তার 6 মিটার, পরিবর্তন হচ্ছে না তো। তাহলে আলটিমেটলি জিনিসটা তো একই থাকতেছে। সব জায়গায় সব রকমের এঙ্গেজমেন্টে যাইতে হয় না। কিছু কিছু জায়গায় ম্যাথ জটিলতা এড়ায়ও উত্তর করা যায়, সময় বাঁচাইতে হয় আমাদেরকে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, এই টাইপের এমসিকিউ গুলো না পোলাপান সবচেয়ে বেশি পরিমাণে ভুল করে ফেলে। কেন জানি পোলাপান করে কি এই টাইপের এমসিকিউতে পর্যায়কাল বের করে উত্তরটা শর্ট করে দাগে আসে এবং ভেবে নেয় কত সহজ একটা অঙ্ক ছিল। বিষয়টা তো সহজ না। অঙ্কটা দেখো, বলে দিছে স্মরণের মান হচ্ছে 7 সাইন 0.5 পাই টি। তোমরা খুব পরিমাণ সতর্ক থাকবা এবং এটা কম্পেয়ার করবে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি এর সাথে। আমি জানি তোমরা বলবা যে টি এর সহগ ওমেগা, এটার মান হচ্ছে 0.5 পাই, বা তোমরা এটাকে বলবা যেটা হচ্ছে পাই বাই 2। তো বেসিক্যালি ওমেগা হচ্ছে 2 পাই বাই পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, যেখান থেকে আমরা জানি টি ইকুয়ালস টু হইতাছে 4 সেকেন্ড। এবং সবাই সবাই এই অঙ্কটাতে ঘ দাগাবে। থামো না, প্রশ্নে কি জানতে চাইছে? প্রশ্নে বলছে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ স্বর্ণে যেতে সময়, একটা অ্যাসিসের মতো কণার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যাইতে আলটিমেটলি তার টোটাল পর্যায়কালের 1/4 সময় লাগে। তাহলে এখানে প্রকৃত উত্তরটা 4 সেকেন্ড না, মূলত এখানে উত্তর হচ্ছে t/4 বা 1 সেকেন্ড। সঠিক উত্তর। অ্যাডমিশনে বা এইচএসসি তে সবসময় যেটা সবচেয়ে বেশি মনে হবে উত্তর, দেখার সাথে সাথেই মনে হয় উত্তর, আলটিমেটলি সেটা অনেক সময় উত্তর না। এখানে অপশন গুলাকে এমন ভাবেই সাজানো হয় যেন দেখার সাথে সাথে মনে হয় আরে এটাই তো উত্তর, কেমনটা যেমন একটা লোভনীয় লাগে। এই ট্র্যাপ, এগুলা ট্র্যাপ তো সবসময় ভালো লাগে। মনে করো একটা ইঁদুর, ইঁদুর কিন্তু কখনোই লোভে বা ফাঁদে পা দিত না যদি না সে ওই খাবারটা লোভ করতো। ইঁদুরের কাছে ট্র্যাপের বস্তুটা অনেক মজাদার, মনে হয় একটু চায়া দেখি তো কেমন লাগে, একটু খায়া দেখি তো কেমন লাগে, আলটিমেটলি বাসটা খায়া সোজা হয়। তো সেম ভাবে বলতেছি এরকম অনেক ভুল আমিও করছি, এরকম ভুলগুলা কইরো না। এরকম ভুল সবচেয়ে বেশি পরিমাণে হয় দেখার সাথে সাথেই উত্তর এই অপশনগুলো দাগানোর ক্ষেত্রে একটু পজ নিবা, একটু থামি তো, 25টা অপশনই তো দাগাম, একটু বুঝে শুনে দাগাই। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারতেছেন। নেক্সট ওয়ানে যান। তারপরে একটা অ্যাসিস্টেন্ট দোকানের গতির সমীকরণ দেওয়া আছে, বলছে কম্পাঙ্ক কত। আলটিমেটলি সমীকরণটা কম্পেয়ার করি, x ইজ ইকুয়াল টু 10 sin 6 পাই টি প্লাস 3 পাই। এখানে কৌণিক কম্পাঙ্ক জানতে চাইছে নাকি কম্পাঙ্ক? প্রশ্নে খেয়াল করবা কি জানতে চাইছে, কৌণিক কম্পাঙ্ক না কম্পাঙ্ক? কৌণিক কম্পাঙ্ক জানতে চাইলে একক থাকবে রেডিয়ান পার সেকেন্ড, কম্পাঙ্ক জানতে চাইলে একক থাকবে হার্টজ মানে এফ। তাহলে আমরা এখানে যে কম্পেয়ার করি ওমেগা টি এর সহগ হচ্ছে 6 পাই, 2 পাই এফ করলে হইতাছে আলটিমেটলি এটা 3 হার্টজ, অর্থাৎ গ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতেছেন, কোনো চাপ হইলে বলবেন ভাই। আরে নেক্সট ওয়ানে চলে। একটা এসএসএম মতো কণার সমীকরণের সরণের মান দিয়ে দিছে সর্বোচ্চ বেগ কত।
আমরা জানি ব্যাগের সমীকরণ v ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন v ম্যাক্স হয় যখন x ইজ ইকুয়াল টু কত হয়, 0 হয়। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির মান হইতেছে আলটিমেটলি কত, প্লাস মাইনাস a ওমেগা। যেহেতু সর্বোচ্চ বেগ হাতের ডান দিকেও হইতে পারে বাম দিকেও হইতে পারে, দ্যাটস ওয়াই প্লাস মাইনাস a ওমেগা। তাহলে সমীকরণটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে 10 sin 12t মাইনাস পাই বাই 6। এই ধরনের সমীকরণে আমাকে সর্বোচ্চ বেগ বের করতে হবে। ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে a হচ্ছে কত রে, 10, আর ওমেগা হচ্ছে কত, t এর সহগ 12। তাহলে v ম্যাক্স হয়ে যাবে a ওমেগা, অর্থাৎ 120 মিটার পার সেকেন্ড। বেসিক্যালি আমরা অঙ্কগুলো দেখার সাথে সাথে করি কি, এই a এর সাথে ওমেগাটার গুণ করে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি 120 মিটার পার সেকেন্ড। খ হচ্ছে সঠিক উত্তর। বুঝছো ভাইয়া? এই ধরনের এমসিকিউ গুলো না খুব ভালো, একটু বুঝি এমসিকিউ গুলো দেখার আগে। বলতেছে দুটো অ্যাসিজের মধ্যে কোনো সমীকরণ দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু হচ্ছে a sin ওমেগা টি, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি। a cos ওমেগা টি কে বলা যেতে পারে, এটারে যদি একটু ট্রিগোনোমেট্রিক নলেজ খাটাই, sin 90 প্লাস থিটাকে আলটিমেটলি cos থিটা না। তাহলে আলটিমেটলি দেখো তো ভাইয়া, প্রথম কোণটার জন্য দশাগত 0 ডিগ্রি, দ্বিতীয় কোণটার দশাগত পাই/2। প্রথম কোণটার আদি দশা কত, 0, আদি দশা কত, 90। তাহলে তাদের মাঝখানে যে দশা পার্থক্য ডেল্টা ডেল, সেটা কত হয়ে যাবে, আলটিমেটলি পাই/2 হয়ে যাবে না? বা এমনি চিন্তা করো, সাইন এবং কজের মাঝখানে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি, 90 ডিগ্রি হয়, দ্যাটস এটা দশা পার্থক্য কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। আশা করি বুঝতেছেন। তারপরে বলতেছে সরল দোল গতিসম্পন্ন কোনো কণার গতির সমীকরণ দেওয়া আছে, পর্যায়কাল বের করতে হবে। তাহলে আমরা যদি সিম্পল ভাবে চিন্তা করি, এই সমীকরণ যেটা দেওয়া আছে x = 0.1 sin 6 পাই টি, তোমরা তো জানো ভাইয়া টি এর শকটা হচ্ছে ওমেগা, আর এখানে পাই/3 হচ্ছে আদি দশা। তাহলে আমরা এখানে ওমেগা ইকুয়াল টু বলতে পারি সেটা হচ্ছে 6 পাই। তাহলে টি ইকুয়ালস টু হইতাছে আলটিমেটলি 2 পাই বাই পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 6 পাই। তাহলে আমরা এখানে বলতে পারি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 সেকেন্ড। তাহলে পর্যায়কালের বিষয়টা ভুল হয়ে গেছে। এইবার সর্বোচ্চ বেগ জানতে হবে। সর্বোচ্চ বেগ মানে কি, a ওমেগা। v max is equal to হইতাছে a ওমেগা, a এর মান হচ্ছে 0.1, ওমেগার মান হচ্ছে আলটিমেটলি 6 পাই। তাহলে 6 পাই ইনটু 0.1 গুণ করলে এটা হয়ে যাবে 0.6 পাই। বেসিক্যালি এটার ভ্যালু কিছু একটা আসবে, দেখতেছি। 0.6 পাই কত হয়, 1.884, 1.88 মিটার পার সেকেন্ড। অর্থাৎ খ নম্বর অপশনটা সত্য। আদি দশা যে 60 ডিগ্রি তো বুঝতেই পারতেছি, তাহলে 3ও সত্য। তাহলে আমরা বলতে পারি এখানে 2 এবং 3 সঠিক, প্রথম উত্তরটা সঠিক না। পর্যায়কাল কম্পাঙ্ক 3 হার্টজ হইতে পারে, বাট পর্যায়কাল হচ্ছে 1/3 সেকেন্ড। নিচের কোনটি শূন্য দশা সমতুল্য? মনে রাখবা a sin ওমেগা টি প্লাস ডেল্টা, হ্যাঁ, এটা হইতেছে কোন একটা অ্যাসিজের মধ্যে কোনো সরণের সমীকরণ। এখানে ডেল হইতেছে, এই ডেলটা হইতেছে আদি দশা। তো আদি দশা যদি সাম্যাবস্থায় থাকে না, সাম্যাবস্থায় এই আদি দশার মান কত, 0 ডিগ্রি, অথবা 2 পাই ডিগ্রি, অথবা 2 পাই n গণিতক ডিগ্রি হইতে পারে। মনে রাখবা। তো এই দশার মানটা না 2 পাই এর গণিতক, কারণ তুমি যদি 360 ডিগ্রি বা 2 পাই পরিমাণ একবার ঘুরে আসো কণাটা বৃত্তাকার গতির ক্ষেত্রে, তোমার সম্পূর্ণ সরণটা রিসেট হয়ে যাচ্ছে, তুমি আবার আগের বিন্দুতে ফিরে আসতেছো। তাই 0 ডিগ্রি যেমন শূন্য দশাকে ডিফাইন করতেছে, 2 পাইও সেম শূন্য দশাকে ডিফাইন করতেছে। আলটিমেটলি এই উত্তরটা হচ্ছে 2 পাই। এই এমসি গুলা না দেখার সাথে সাথে সবাই উত্তরটা খুঁজবে এখানে 0 ডিগ্রি কোথায়। শূন্য দশা যে সবসময় 0 ডিগ্রি হয় না, এটা বুঝো তো। চলো নেক্সট হচ্ছে সরলচন্দ্রিত কণার সর্বনিম্ন অবস্থান এবং সাম্য অবস্থান দশা পার্থক্য কত? এই প্রশ্নটা না সবচেয়ে ফেমাস একটা কোশ্চেন। অনেক পোলাপান এই উত্তরটা দেখার সাপেক্ষে বলবে সর্বনিম্ন অবস্থান এবং সাম্য অবস্থানের মাঝখানে দশা পার্থক্য 0 ডিগ্রি বা 2 পাই। কারণ সবাই মনে করে যেটাই সাম্য অবস্থান সেটাই সর্বনিম্ন অবস্থান, এটা কিন্তু সত্য না। অ্যাসিজের মতো কণার জন্য ঠিক মাঝখানের অবস্থানটা ছিল আমার মেইন পজিশন বা সাম্য অবস্থান, নিচে ছিল আমার মিনিমাম পজিশন, এটা ছিল ম্যাক্সিমাম পজিশন। সাম্য অবস্থানে দশা ডেল ইজ ইকুয়াল টু 0, সর্বোচ্চ অবস্থানে +পাই/2 কিংবা -পাই/2। আলটিমেটলি এখানে দশার পার্থক্য হইতেছে কতটুকু, পাই/2 পরিমাণ দশার পার্থক্য আছে। আশা করি বুঝতেছেন। চলেন সামনের দিকে যাই। এই যে সেম একটা ম্যাথ দেওয়া আছে একটু আগের মতোই, ববের বেগ নির্ণয় করতে হবে। আমরা তো জানি সাম্য অবস্থায় ববের বেগ v = √2gh। তোমরা হয়তো এই জিনিসটা দেখতে পাচ্ছ না, আমি ভাই আইকা দেই। এখানে একটা বস্তু আছে এই বিন্দুতে, বি তে একটা বস্তু আছে, টোটাল দূরত্ব হচ্ছে 0.8 মিটার।
এখানে টোটাল হাইট হইতেছে 1 মিটার। এটা হচ্ছে ও বিন্দু, ও বি। তাহলে এখানে কিভাবে এইচ বের করতে পারো দেখো তো ভাইয়া। তুমি যেটা কাজ করো, এই বিন্দুটার নাম ডি দিয়ে দাও না। তাহলে আমার এখানে এ ডি দূরত্ব টোটাল এইচ। তাহলে আমরা যদি হিসাব করে দেই, যেখানে আহ ও ডি বি বিন্দুতে, ও ডি বি বিন্দুতে কাজ করি চলো। ত্রিভুজ ও ডি বি হতে ও বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার। তাহলে এখানে ও ডি ডিস্টেন্স হচ্ছে রুট ওভার 1 মাইনাস 0.8 হোল স্কোয়ার। এটা হচ্ছে ও ডি। ও ডি ডিস্টেন্সটা যদি পেয়ে যাই, তাহলে আমরা এ ডি ডিস্টেন্সটা পেয়ে যাব 1 মাইনাস 0.8 স্কোয়ার। রুট আনসার করলে আলটিমেটলি আমরা পাইতেছি 0.6 মিটার। 0.6 মিটার। তাহলে বলতো ভাইয়া এডি ডিস্টেন্সটা কি হবে? এডি বা এইচ ইজ ইকুয়াল টু হইতাছে 1 থেকে 0.6 মাইনাস করলে 0.4 মিটার। এটা হচ্ছে হাইট। বুঝতেছো? এই ত্রিভুজের দিকে তাকাও। আমি যেখানে এই ওডি অংশটা টোটাল ও এ অংশ থেকে বাদ দিয়ে দিলাম, কি এডি অংশ বা এইচ পেয়ে যাব না? এইচ পেয়ে যাব না? এই এইচ এর মান নিয়ে এখানে বসাইলে উত্তর হয়ে যাচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 0.4। ঘ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। খ হচ্ছে আমাদের এই। পরবর্তী কোশ্চেনটা দিয়ে খেয়াল করো। পরবর্তী প্রশ্নে বলতেছে এক্সিসের মতো কণার বস্তুর বিস্তার এ ইজ ইকুয়াল টু আছে 0.01 মিটার। কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 12 হার্টজ এবং বলে দিছে বস্তুটি যখন এত সরণে অবস্থান করবে তখন বেগ কত। তো দেখো ভাই ওমেগা ইজ ইকুয়াল টু হইতেছে আলটিমেটলি 2 পাই এফ। আলটিমেটলি আমরা এখানে বলতে পারি যে 24 পাই হচ্ছে ওমেগার ভ্যালু। 24 পাই হইতেছে আমাদের এদিকে ওমেগার ভ্যালু। ওকে, 24 পাই। এখন আমরা যদি ব্যাগ বের করতে চাই, ব্যাগ ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওমেগা হচ্ছে 24 পাই রুট এ হচ্ছে 0.01 কত সরণে? পয়েন্ট 0.005 সরণে ব্যাগের মান কত? খুবই সামান্য একটা ভেলোসিটি আসবে, বেশি পরিমাণে আসবে না। বাহিরে তুমুল বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে ভাইয়া তোমাদের ক্লাস নিতেছি। আহ মন চাইতেছে না এখন ক্লাস নিতে, বাট আলটিমেটলি যেহেতু আমি রেকর্ডটা শুরু করছি, এটা আমাকে শেষ করতে হবে। 0.005 স্কয়ার। ওকে 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 ওকে, এটার উত্তরটা আসছে 0.65264 মিটার পার সেকেন্ড। গ সঠিক। চলেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কোশ্চেনটাতে একটু টুইস্ট আছে। কোশ্চেনটা একটু টুইস্টেড। বলতেছে সর্বোচ্চ বেগ বলে দিছে, তাহলে ভি ম্যাক্স দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 0.03 মিটার পার সেকেন্ড। বিস্তারের মান বলে দিচ্ছে এ ইজ ইকুয়াল টু 4 মিলিমিটার। করাটার পর্যায়কাল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি যেটা ভাবছিলাম কোশ্চেন ওইটা না, এটা সহজ প্রশ্নটা। আরেকটা কোশ্চেন ছিল যেখানে সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ দেওয়া ছিল। এ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 0.03, এর মান হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 3, ওমেগা হচ্ছে 2 পাই বাই পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.03। তোমরা যদি সলভ করো, টি এর মান যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে উত্তর। চলো আমরা নেক্সটে যাই। পরবর্তী প্রশ্নে বলতেছে অ্যাক্সিসের মধ্যে কোনো একটা কণার দোলনকাল হচ্ছে 10 সেকেন্ড। কোন সমীকরণটি এর ত্বরণ এবং স্বর্ণের মাঝখানে সম্পর্ক নির্দেশ করে? আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে ওমেগা হইতাছে 2 পাই বাই পর্যায়কাল টি, দোলনকালের মান বলেছে 10 স্কয়ার এক্স। এখানে দেখো কোন অপশনটা এটা আমাদের সাথে খাটতেছে। যেমন ঠিক গ নাম্বার অপশনটা এক্স্যাক্টলি খাটতেছে। গ নাম্বার অপশনে মাইনাসও আছে, 2 পাই বাই 10 ও আছে। বুঝতেছি না? চলো সামনে যাই। সরলচন্দ্রিত স্পন্দতে কোনো একটা কণার এই যে এটা হচ্ছে একটা টুইস্টেড একটা প্রবলেম। প্রশ্নটা দেখে একটু টুইস্টেড লাগবে, বুঝবা না কি বলতেছে। সর্বোচ্চ বেগের মান বলে দিছে, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, সেটার মান বলতেছে 16 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ ত্বরণ সেটা বলেছে এ ম্যাক্স ইজ ইকুয়াল টু হইতেছে 24 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই জানতেছে কৌণিক কম্পাঙ্ক কত। আমরা জানি সর্বোচ্চ বেগ হচ্ছে এ ওমেগা, সর্বোচ্চ ত্বরণ হচ্ছে আহ এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স, বা আমরা বলতে পারি ওমেগা স্কয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 24, কারণ সর্বোচ্চ ত্বরণ হয় সর্বোচ্চ বিস্তারে, তাই এক্স এর জায়গায় এ দিতে হবে। আমি যদি কৌণিক কম্পাঙ্ক ওমেগা খুঁজতে চাই, তাহলে আমি 1 নং সমীকরণে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলে এনাফ। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 24/16 3/2 অর্থাৎ 1.5 মিটার পার রেডিয়ান পার সেকেন্ড। কুমিল্লা বোর্ড 23-এর একটা প্রশ্ন, ভালো প্রশ্ন।
পরবর্তী প্রশ্নের দিকে যাব। এবার এসএস এর মতো কণার শক্তির অংশে আসবো, শক্তির সংরক্ষণশীলতা পার্টে আমরা পড়তে যাচ্ছি। দেখো এসএস এর মতো কণার শক্তি জিনিসটা কি নির্দেশ করতেছে, বলতেছে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর মুক্ত প্রান্তে সামান্য পরিমাণ সরণ ঘটালে বিভব শক্তির পরিমাণ কত। এটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং এর বিভব শক্তির রাশিমালা সরাসরি আসছে। একটা স্প্রিং কে পি পরিমাণ টান প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স পরিমাণ। আমরা জানি স্প্রিং এর জন্য প্রত্যয়নী বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। এখানে বল প্রয়োগ করা হয়েছে টি পরিমাণ, বল ধ্রুবকের মান হচ্ছে কে, এবং দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এক্স পরিমাণ। তাহলে আমরা এখানে বলতে পারি বল ধ্রুবক কে ইজ ইকুয়াল টু হচ্ছে আলটিমেটলি টি বাই এক্স। যদি মান নিয়ে কাজ করি, শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে এরকম। আমরা এটাকে একটু লক করে নিই। ওকে, তারপরে দেখো তো এটা ডিলিট হয়ে যাবে, এটাও ডিলিট হয়ে যাবে। প্রশ্নের সামনে প্রশ্নে বলতেছে সঞ্চিত বিভব শক্তি কত। আমরা জানি বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। বিভব শক্তির মান হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে টি বাই এক্স ইন্টু এক্স স্কয়ার। তাহলে যদি কাটাকাটি যায় তাহলে থাকতেছে টি এক্স বাই টু। এটাই হইতেছে আলটিমেটলি আমার, আচ্ছা আচ্ছা ভাই ভুল করছি, কে এর ভ্যালু বসানো লাগতো। তাহলে আমরা বলতে পারি হাফ কে এক্স স্কয়ার, যেহেতু হাফ কে এক্স স্কয়ারে আমাদের কে এর ভ্যালু না বসে আমরা এখানে এক্স এর ভ্যালুটা বসাই, তাহলে সরাসরি উত্তরের সাথে মিল পাবো। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টি বাই কে। তাহলে এটা হয়ে যাবে টি স্কয়ার বাই কে স্কয়ার, যেটা দাঁড়াচ্ছে টু কে। টি স্কয়ার বাই টু কে, টি স্কয়ার বাই টু কে, এটা হচ্ছে খ নম্বর সঠিক উত্তর। টি স্কয়ার বাই টু এক্স, কত কাছাকাছি অপশন দেখছো। কেউ টু এক্স দাগাবে, টু কে দাগাবে, আলটিমেটলি এটা কি হবে, টু কে হবে। ঠিক আছে, চলো নেক্সট ওয়ানের দিকে আগাবো। এসএস এর মতো কণার গতিশক্তি প্রকাশের ক্ষেত্রে কোন লেখচিত্রটা খাটবে। এসএস এর মতো কণার গতিশক্তি হচ্ছে আলটিমেটলি এইটা, তার সাম্য অবস্থানে এক্স ইজ ইকুয়াল টু 0 পজিশনে গতিশক্তির মান থাকে সর্বোচ্চ, অর্থাৎ সেখানে গতিশক্তি সর্বোচ্চ। বিস্তার অবস্থানে গতিশক্তির মান থাকে সর্বনিম্ন, অর্থাৎ গ্রাফটা হবে এরকম বাঁকা একটা গ্রাফ। অর্থাৎ ঠিক প্রথমটা হইতেছে আমাদের এই ক্ষেত্রে সরণ বনাম গতিশক্তির গ্রাফ। ওকে ভাইয়া, ঠিক আছে, চলেন সামনেটাতে যাই। তারপরে বলতেছে কোন একটা স্প্রিং কে ফার্স্টে তুমি 2 সেন্টিমিটার প্রসারিত করছো, তখন বিভব শক্তি ছিল ইউ। তুমি করলা কি তার পরবর্তীতে তাকে 10 সেন্টিমিটার প্রসারিত করছো। তাহলে বুঝো তো, আমরা তো দেখতেছি সরণের মানটা পূর্বের তুলনায় কয় গুণ হয়েছে, 5 গুণ হয়েছে না। তুমি যদি বলতে চাও ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, ইউ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার, তুমি যদি এসএস এর মতো কণার প্রসারণ 5 গুণ বেশি করো, বিভব শক্তি 25 গুণ হয়ে যাবে, কারণ এটা বর্গের সমানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। তাহলে 5 গুণ বেশি প্রসারিত করলে বিভব শক্তি পূর্বের তুলনায় 25 গুণ বেশি পরিমাণ জমা হবে। একদম সিম্পল ভাবে বলছি আমরা, এটা নিয়ে ইউ ওয়ান ইউ টু এগুলো করার দরকার নাই। পরবর্তী প্রশ্নটা দিয়ে খেয়াল করো, বলতেছে সরল দোলন গতি সম্পন্ন কোন কণার বিস্তার এ সরণ কত হলে মোট শক্তির অর্ধেক গতিশক্তি অর্ধেক বিভব শক্তি হবে। অনেকে মোট শক্তির অর্ধেককে গতিশক্তি ধরে ম্যাথটাকে সলভ করতে যাবা, দেখো গতিশক্তি সাপেক্ষে যদি তুমি বিভব শক্তি ধরে ম্যাথটা করো তুলনামূলক তাড়াতাড়ি সলভ করতে পারবা। তাহলে বিভব শক্তি হচ্ছে মোট শক্তির অর্ধেক। তুমি তো জানো বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার, জানা আছে আশা করি। হাফকে ক্যান্সেল আউট করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বাই টু, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই রুট টু, অর্থাৎ গ হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছি। তাহলে মোট শক্তির অর্ধেক বিভব শক্তি অর্ধেক গতিশক্তি থাকবে যখন সে বিস্তারের 1/√2 গুণ বা 0.707 গুণ অবস্থানে থাকবে তখন। ঠিক আছে, চলুন সামনের দিকে আগাচ্ছি। বলতেছে একটা সরল দোল গতিসম্পন্ন কণার সরণের মান দেওয়া আছে, কণাটার স্পন্দনের পর্যায়কাল নির্ণয় করো। আমরা এই ধরনের অঙ্ক অনেক করছি, যদিও আরেকটু করে ফেলি। এখানে সরণের সমীকরণ দিয়েছে x = √3 sin 2πt। তাহলে ভাই আমরা যদি কণার পর্যায়কাল নির্ণয় করতে পারি, ওমেগা = কি হবে, t এর শক্ত হচ্ছে ওমেগা, তাহলে আলটিমেটলি পর্যায়কাল হচ্ছে 2π/t। এখানে 2π ক্যান্সেল হলে t = হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ খ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এসএসসি এর মতো কণার ক্ষেত্রে বারবার ঘুরে ঘুরে এই পর্যায়কালগুলা, কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক, দশা পার্থক্য, সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন শক্তি, এসএসসি এর যে প্রপার্টি গুলা, এগুলা থেকে প্রশ্ন আসতেছে। তাহলে তুমি যদি 1 ঘন্টা সময় নিয়ে বইসা এসএসসি এর এই প্রপার্টি গুলা বইসা নাও, আর কি লাগতেছে, সব হয়ে যাচ্ছে তো আমাদের, ঠিক না ভাইয়া। এবার আমাদের সামনের যে অংশটুকু স্প্রিং, এটাকে নিয়ে বোঝার চেষ্টা করি। একটা স্প্রিং এর বিভিন্ন রকমের সমবায় থাকে, একটা স্প্রিং এর সঞ্চিত শক্তি থাকে। বেসিক জিনিসপাতি বোঝো, যে কোনো স্প্রিং এর প্রত্যয়নী বলের পরিমাণ তার সরণের সমান ও বিপরীতমুখী। অর্থাৎ
সরণের মান যত বাড়াইবা তার মধ্যে রেস্টোরিং ফোর্সের মান ততই বাড়তে থাকবে, কিন্তু বিপরীতমুখী হারে পরিবর্তিত হয়। তাহলে ফোর্স এফ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে ইন্টু এক্স। কে এর একক হচ্ছে নিউটন পার মিটার, স্প্রিং ধ্রুবকের মান 500 নিউটন পার মিটার বলতে বোঝাচ্ছে স্প্রিংটার প্রতি একক প্রসারণের জন্য ঠিক 500 নিউটন পরিমাণ প্রত্যয়নী বলের সৃষ্টি হচ্ছে। স্প্রিং ধ্রুবকের একক যদি হয় নিউটন পার মিটার, স্প্রিং ধ্রুবকের মাত্রা সেটা কি হয়ে যাবে জানান? নিউটন পার মিটার হচ্ছে একক। তাহলে মাত্রা খুব তো সহজ ভাবে, উপরে বলের মাত্রা সেটা হচ্ছে এম এল টি ইনভার্স টু, নিচে হচ্ছে সরণের মাত্রা এল, দেখতেছে এম টি ইনভার্স টু। অর্থাৎ এখানে এম টি ইনভার্স টু আমাদের খ নাম্বারে আছে, খ হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারতেছো, আশা করছি। নেক্সট প্রশ্নে বেসিক কিছু কোশ্চেন স্প্রিং এর সংযোগ শক্তি নির্ণয় সংক্রান্ত আসছে। যেমন একটা প্রশ্ন বলে দিছে যে প্রশ্নটাতে একটা স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে, সেখানে আমি এটাকে সামান্য পরিমাণ প্রসারিত করছি, 2 সেন্টিমিটার পরিমাণ প্রসারিত করলে কতটুকু পরিমাণ বল প্রযুক্ত হবে। আমরা তো জানি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কে এক্স। কে এক্স স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 100 নিউটন পার মিটার, প্রসারিত করছি 2 সেন্টিমিটার, 0.02। এখানে কেউ আবেগের ঠেলায় 2 বসাইয়া 200 নিউটন উত্তর করে ফেললো না, এরকম শুভঙ্করের ফাঁকিতে পা দেওয়া যাবে না। এটা কিন্তু সেন্টিমিটারকে মিটারে নিয়ে উত্তরটা করতে হবে। আলটিমেটলি এর উত্তর হচ্ছে 2 নিউটন। আশা করি বুঝতে পারতেছো। চলো সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। একটা স্প্রিং এ কেটে 2 ভাগ করলে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কত? এই ধরনের প্রশ্ন দেখার সাথে সাথে মনের মধ্যে এসে পড়তে পারে স্প্রিং রে কেটে অর্ধেক করছি মানে আলটিমেটলি দৈর্ঘ্য অর্ধেক স্প্রিং ধ্রুবক অর্ধেক। না, একটা স্প্রিং ধ্রুবক তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি একটা স্প্রিং কে তুমি যদি সমান 2 টুকরা করো, দৈর্ঘ্যটাকে অর্ধেক করো, স্প্রিং ধ্রুবক ব্যস্তানুপাতিক দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি দৈর্ঘ্য যদি এল এর মান যদি তুমি যে হাফ করে ফেলো, এল টু ইজ ইকুয়াল টু হাফ এল ওয়ান হয়, তাহলে কে টু ইজ ইকুয়াল টু কত হবে? 2k1 হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ হয়ে যাবে। একটা স্প্রিং এ কেটে অর্ধেক করে দিলে সেটাকে প্রসারিত করা পূর্বের তুলনায় আরো কঠিন হয়ে যায়, আরো টাফ হয়ে যায়। বুঝছো? আশা করি বুঝতে পারতেছি। এই যে সেম প্রশ্নটা এখানে দিছে 100 নিউটন মিটার স্প্রিং দ্রব্যশীল স্প্রিং কে সমান 2 ভাগে কাটা হলো। তাহলে আমরা তো জানি সমান 2 ভাগে যেটা স্প্রিং কে কাটা হয়, আলটিমেটলি যদি কাটা হয় তাহলে আলটিমেটলি তার স্প্রিং দ্রব্যকের মান পূর্বের তুলনায় 2 গুণ হয়ে যায়। আগে ছিল 100 নিউটন পার মিটার, বর্তমানে হচ্ছে 200 নিউটন পার মিটার। এমসিকিউ হচ্ছে বুদ্ধির খেলা। এখানে খুব বেশি ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ না করি, খুব বেশি ক্যালকুলেটর নিয়ে এমসিকিউ না করি, একটু বুদ্ধি খাটাই। অনেকে আছে এখানে k1/l1 k2/l2 অনেক হিসাব নিকাশে নামবা, দরকার কি? সিম্পল ভাবে বোঝো না। দৈর্ঘ্য অর্ধেক, স্প্রিং ধ্রুবক 2 গুণ। দৈর্ঘ্য 1/3, স্প্রিং ধ্রুবক 3 গুণ। দৈর্ঘ্য 2 গুণ, স্প্রিং ধ্রুবক অর্ধেক। আশা করি বুঝতেছো, উল্টা সম্পর্ক হবে। তারপরে দেখো, আচ্ছা, স্প্রিং এর শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। স্প্রিং এর শ্রেণী সমবায় তাদের স্প্রিং ধ্রুবকের মান হ্রাস পাচ্ছে, সমান্তরাল সমবায় স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পাচ্ছে। লিখাইয়া দেই, দুটো স্প্রিং মনে করো একটা হচ্ছে k1 ও k2, তারা যদি শ্রেণীতে থাকে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক হয়ে যেতেছে আলটিমেটলি শ্রেণীর সংযোগে তুল্য স্প্রিং ধ্রুবক কে এস ইজ ইকুয়াল টু হয়ে যেতেছে 1/ks ইকুয়ালস টু 1/k1, এভাবে হবে 1/ks ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। আমরা এটা সংক্ষেপে লিখি, তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে গুণফল বাই যোগফল। স্প্রিং দুটো একটা ছিল 200 নিউটন পার মিটার, একটা হচ্ছে 300 নিউটন পার মিটার। আলটিমেটলি তাদের তুল্য স্প্রিং ধ্রুবক কত হয়ে যাবে? 200 গুণ 300, নিচে যে 200 যোগ 300 মানে 500। তাহলে এটা শর্টকাটে কেমনে করবা? 0 0 কাইটা দাও, দেখতেছে 600/5 মানে 120 নিউটন পার মিটার। অর্থাৎ এটার ক্ষেত্রে খ হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্ক ক্যালকুলেটরে করলে বেশি সময় লাগবে, হাতে করলে তাড়াতাড়ি হয়। যদি বলতো এখানে সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে যে সিম্পল যোগফলের সমান। মনে রাখবা, সমান্তরাল সমবায়ে স্প্রিং এর তুল্য স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পায়। তোমাকে যখন বেশি স্ট্রং স্প্রিং ইউজ করতে হবে, সমান্তরাল সংযোগ দিবা। আর শ্রেণী সংযোগে হ্রাস পায়। আমাদের যে বাসা বাড়িতে যে ম্যাট্রেস থাকে, গাড়ির নিচে যে স্প্রিং গুলা থাকে, রেলের চাকাতে যে স্প্রিং গুলা থাকে, দেখবা কতগুলা স্প্রিং রে এক সারিতে রাখা হচ্ছে, সমান্তরাল সংযোগ দেওয়া হচ্ছে আলটিমেটলি। কারণ সমান্তরাল সংযোগে স্প্রিং এর মোট স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পাওয়াতে সেটা সংকোচন কিংবা প্রসারণ করতে পূর্বের তুলনায় অধিকতর বলের প্রয়োজন হয়। দ্যাটস ওয়াই আমরা এটার সমান্তরাল সংযোগটাকে ইউজ করে থাকি। ওকে ভাইয়া, তারপরে প্রশ্নটা দেখবা, নির্দিষ্ট ব্যাগে চলন্ত একটা বস্তু। এই প্রশ্নটা আমি বোঝার জন্য একটু ড্র করি। এই কোশ্চেনটা দেখে খেয়াল করো। এখানে বলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে
একটা বস্তু 4 কেজি ভরের একটা অবজেক্ট সামনের দিকে আছে এবং স্প্রিং যুক্ত ভর শূন্য আরেকটা স্প্রিং আছে, যে স্প্রিংটা ধরো এইভাবে আছে, এই যে একটা স্প্রিং আছে এবং স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 100 নিউটন/মিটার এবং বাম্পারের সাথে সংঘর্ষ হয়, স্প্রিংটার সর্বোচ্চ সংকোচন কত? এখন এই যে বস্তুটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে আসতেছে না, সে যখন স্প্রিংটার মধ্যে যে আঘাত করবে, স্প্রিংটা কিছু পরিমাণে স্কুইজ হয়ে যাবে, সংকুচিত হবে। স্প্রিংটারে সংকোচন করতে যে পরিমাণ শক্তি স্প্রিং এর মধ্যে সঞ্চারিত হবে, সেই শক্তি তো সৃষ্টি হয় নাই, বস্তুর গতিশক্তিটাই, বস্তুর হারানো গতিশক্তি স্প্রিং এর মধ্যে উৎপন্ন বা স্প্রিং এর মধ্যে জমাকৃত হবে স্থিতিস্থাপক বিভব শক্তি আকারে। তাহলে আমরা বলতে পারি এখানে হাফ এম ভি স্কয়ার হচ্ছে স্প্রিং দ্বারা সংকুচিত কৃত কাজের সমান। স্প্রিংটারে সংকুচিত করতে যে পরিমাণ কাজ হয়েছে, সেই কাজের জন্য শক্তিটা কোথা থেকে আসছে? এই গতিশক্তি থেকে আসছে। আমরা বলতে পারি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে গতিশক্তি হচ্ছে স্প্রিং এর সঞ্চয় শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এবার প্রশ্ন দেখো কি কি বলছে, ব্যাগের মান, ভরের মান সব দিয়ে দিছে, যা জানতেছে কতটুকু সংকোচন। তাহলে বলতে পারি ভর ছিল কয় কেজি? 4 কেজি, ব্যাগ ছিল 2, তাহলে 4 ইজিক্যাল টু স্প্রিং ধ্রুবকের মান ছিল মনে হয় 100 ইন্টু এক্স স্কয়ার। দ্রুত করার জন্য হাফ হাফ ক্যান্সেল আউট করতে পারি। এক্স এর মান হচ্ছে 4×4=16/100 রুট 4/10 মানে 0.4 মিটার। 0.4 মিটার অর্থাৎ ঠিক ক হচ্ছে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। খুব ভালো একটা প্রশ্ন না? স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, বস্তুর হারানো গতিশক্তিটাকে বুঝতে হবে। জাস্ট সূত্র মুখস্থ করলেই তো হয় না, নতুন নতুন সূত্র কি আনবা নাকি? জাস্ট কনসেপচুয়াল কনসেপ্ট বুঝো। বস্তুর মধ্যে শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, বস্তুর মধ্যে শক্তি কেবল রূপান্তরিত হতে পারে। এখানে স্প্রিং এর মধ্যে যে শক্তিটা রূপান্তরিত হয়েছে, সৃষ্টি হয় নাই, শক্তিটা রূপান্তরিত হয়ে আসছে। কার কাছ থেকে আসছে? বস্তুর গতিশক্তিটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি আকারে রূপান্তরিত হয়ে আসছে। যেমন আরেকটা প্রশ্ন বলছে, এত বড় স্প্রিংটাকে কিছু পরিমাণে প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, স্প্রিং ধ্রুবকের মান কত হলে সৃষ্ট কম্পনের কম্পাঙ্ক কত? আমরা জানি স্প্রিং এর দোলনকাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√m/k। তাহলে কম্পাঙ্কের মান পর্যায়কাল বের করলে কম্পাঙ্ক চলে আসবে। তাহলে 2π ইনটু √, বস্তুর ভর কত? 1.5 কেজি, স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 1000। এখানে যদি আমরা হিসাব করি, তার দোলনকাল টি ইজ ইকুয়াল টু আইসা পড়বে অ্যাপ্রক্সিমেটলি, দেখি দাঁড়াও কত আসে, 6.28 ইনটু √, 1.5/1000, এটা আসতেছে 0.2432, 0.2432 সেকেন্ড। ভাই এটা হচ্ছে কি? দোলনকাল। তাহলে কম্পাঙ্ক কি হয়ে যাবে? 1/t না, রিভার্স না? এটা যদি রিভার্স করো, এটা যদি রিভার্স করো 1 ভাগ আনসার করলে 4.11 হার্টজ, অর্থাৎ 4.11 হার্টজ হচ্ছে আলটিমেটলি এটার ফ্রিকোয়েন্সি। আশা করি বুঝতেছো। সিম্পল সিম্পল ম্যাথ, এগুলা একটু বোঝার চেষ্টা করবে। একটা স্প্রিং এর জন্য কোন কণার সরণ বিস্তারের অর্ধেক হয়, সেক্ষেত্রে ব্যাগ কত? তাহলে তুমি তো জানো সরণ বিস্তার অর্ধেক হলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর তুমি জানো সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, এটাকে প্রকাশ করা হয় এ ওমেগা দ্বারা। আমরা যে কাজ করি, এখানে বলছে সরণ বিস্তারের কি অর্ধেক, এক্স ইজ ইকুয়াল টু a/2, তাহলে বলতে পারি ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স এর জায়গায় বলতে পারি a/2 হোল স্কয়ার। তাহলে হচ্ছে ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, তাহলে হচ্ছে 3a² বাই 4 আন্ডার রুট ওমেগা। তাহলে এটা বলতে পারি আমরা √3/2 এ ওমেগা। তাহলে ভাইয়া দেখো তো, এ ওমেগাটাকে আলটিমেটলি আমার সর্বোচ্চ বেগ না? তাহলে √3/2 ম্যাক্সিমাম ভেলোসিটি, অর্থাৎ কত গুণ? √3/2 গুণ। ঘ নাম্বার হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বুঝতেছো? খুব সুন্দর প্রশ্ন। চলো সামনের দিকে যাচ্ছি। এই এমসিকিউটা যে কত ভালো একটা প্রশ্ন, বুঝাইতে পারতেছি না। এমসিকিউটা দেখার সাথে সাথে পোলাপান থ খেয়া যাবো। কেউ টি স্কয়ার প্রপোর্শনাল টু জি এর পরাবৃত্তাকার গ্রাফ দেখাইয়া দিবে, বাট আলটিমেটলি এটা পরাবৃত্তাকার গ্রাফ কখনোই না। এটা খুব সুন্দর মজার একটা এমসিকিউ, বোঝার চেষ্টা করো। আমরা জানি সরল দোলকের দোলনকাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√L/g। তাহলে আমরা কি বলতে পারি না টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4π²L/g না? এটা নির্দিষ্ট সরল দোলকের জন্য তার দোলনকাল আলটিমেটলি কি? তার দোলনকালটা হইতেছে আমার অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, টি প্রপোর্শনাল টু 1/√g। বাট আলটিমেটলি তো টি এবং জি এর গ্রাফ চায় নাই, টি স্কয়ার বনাম 1/g।
টি স্কোয়ার বনাম জিও না, টি স্কোয়ার বনাম জি এর গ্রাফ যদি বলে এমসিকিউটাতে যে টি বনাম জি এর গ্রাফ প্রকাশ করো, সেক্ষেত্রে আমার আলটিমেটলি গ্রাফটা হবে একরকম। যদি বলতো টি স্কোয়ার বনাম জি এর গ্রাফ দেখাও, সেক্ষেত্রে গ্রাফ হয়ে যেত মনে করো এরকম, এরকম আলটিমেটলি এই যে এরকম হয়ে যেত। বাট এখন যেতেছে টি স্কোয়ার বনাম 1/g গ্রাফ। তাহলে আমরা যদি এখানে টি স্কোয়ার বনাম 1/g গ্রাফ রাখি, তাহলে আমরা ধরো ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ার রাখলাম, নিচে হচ্ছে ওয়াই, বাকি সবকিছু নির্দিষ্ট সরল দোলকের জন্য তার দৈর্ঘ্য পাই এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি সাম কনস্ট্যান্ট এম 1/জি, জি না 1/জি কে এক্স অক্ষ বরাবর রাখলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স সরল রেখা হয়ে যেতেছে না? তাহলে আলটিমেটলি এটা একটা মূল বিন্দুকে আমি সরল রেখাকে নির্দেশ করতেছে। তো গ হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। বুঝাইতে পারছে কিনা দেখো তো। যদি এখানে বলতো টি বনাম জি এর গ্রাফ নির্ণয় করো, একরকম। টি স্কোয়ার বনাম জি এর গ্রাফ নির্ণয় করো, একরকম। চাইছে টি স্কোয়ার বনাম 1/জি, সেটা মূল বিন্দুকে আমি সরল রেখা হবে। গ্রাফ বুঝতে পারাটাও একটা ক্রেডিট, একটা দক্ষতার মধ্যে পড়ে। যেই সরল দোলক নিয়ে কথা বলতেছিলাম, সেই সরল দোলকেই লাস্ট টপিক আমাদের। সেই সরল দোলকটা কি বলতেছে দেখো তো। সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তার মান বলছিলাম 4 ডিগ্রি হইতে হবে। 4 ডিগ্রি না হইলে সরল দোলকের ক্ষেত্রে সেটা এসএসএম মতো কণা দিবে না। কৌণিক বিস্তার ম্যাক্সিমাম 4 ডিগ্রি হতে পারে। আর একটা সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে দোলনকাল কি হবে? সরল দোলকের সূত্র ছিল 4টি, সমকালের সূত্র। সকল বিস্তারে সরল দোলকের দোলনকালের মান অপরিবর্তিত থাকবে। তুমি তার বিস্তারের মান 2 গুণ 4 গুণ যাই করো না কেন, তার দোলনকাল কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তার মানে আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখাইছি পর্যন্ত যে সামান্য পরিমাণ টেনে ছেড়ে দিলে যেই পরিমাণ দোলনকাল, অনেক অধিক পরিমাণ ছেড়ে দিলেও একই পরিমাণ দোলনকাল। বিস্তার বাড়ালে দোলকের গতি বেড়ে যায়, আলটিমেটলি মোট দোলনকালটা কি থাকে? সমান থাকে। অর্থাৎ সমকালের সূত্র অনুযায়ী, সমকালের সূত্র অনুযায়ী দোলনকাল অপরিবর্তিত থাকবে। এখানে কোনো রকেট সায়েন্স ইউজ করার দরকার নাই যে বিস্তার দ্বিগুণ করলে আলটিমেটলি দৈর্ঘ্য হাম অনেক কিছু হিসাব নিকাশ করবো তোমরা, কোনো কিছুর দরকার নাই। আবার এখানে দোলকের কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করলে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে কিছু কিছু ম্যাথ হয় না, শুধু শুধু বাউতাবাজি করে। দোলকের কার্যকরী 2 গুণ 3 গুণ 4 গুণ এখানে কোনো কাজেই আসবে না। পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে আলটিমেটলি জি ইজ ইকুয়াল টু কত হয় দেখতো? জিরো না? আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই √L/জি। তাহলে সেক্ষেত্রে দোলনকালের মানটা আলটিমেটলি কত হয়ে যায়? অসীম হয়ে যায় না? অর্থাৎ সেক্ষেত্রে দোলনকালের মান অসীম হবে। অত্যাধিক আবেগ দেখাইয়া জি এর মান 0 টি এর মান 0 বইল না। সরল দোলকের দোলনকাল মহাকাশে কিংবা পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম, দোলনকাল অসীম, কম্পাঙ্ক শূন্য। অনেকটা তোমার কামব্যাক দেওয়ার মতো। যেমন তুমি কিন্তু একটা কামব্যাক দিবা, সেই কামব্যাকের দোলনকাল হইতেছে অসীম। অসীম সময় পর তুমি একটা কামব্যাক দিবা, আর সেই কামব্যাকের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি কত? জিরো। অর্থাৎ আলটিমেটলি তুমি স্থির আছো। কোন বস্তু যদি অসীম সময় পর একটা কাজ সংঘটিত করে, আলটিমেটলি বস্তুটা কেমন আছে? ধরো আমি এখানে বসে আছি, তোমার কাছে যাইতে আমার অসীম পরিমাণ সময় লাগবে, তার মানে বস্তুটা কিসে আছে? স্থির আছে না? অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে চলে গেলে দোলক কাঁপে না, কম্পিত হয় না, স্থির থাকে, তাই কম্পাঙ্ক জিরো, দোলনকাল অসীম। এগুলা মাথায় রেখো, টুকিটাকি জিনিস ভুল হয় বেশি। তারপরে বলতেছে কি, ভূপৃষ্ঠে দোলকগড়ি 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে দোলকটি কার্যকরী দৈর্ঘ্য কত? মনে রাখবা, এক প্রতি একটা টিকের শব্দ মানে একটা অর্ধ দোলনের শব্দ। তাহলে দোলনকাল হচ্ছে 2 ইন্টু অর্ধ দোলন। প্রতিটা অর্ধ দোলনের সময় হচ্ছে 1 সেকেন্ড, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ড। টি এর মান 2 সেকেন্ড হইলে সেটা একটা হয় যে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক বা সেকেন্ড পেন্ডুলাম। আর সেকেন্ড দোলকের জন্য আলটিমেটলি তার লেংথ হয়ে গেছে 99.98 সেন্টিমিটার, যেটার কাছাকাছি উত্তর হচ্ছে খ। তোমরা চাইলে টি ইজ ইকুয়াল টু 2 পাই √L/জি, যেখানে জি এর মান 9.8 বসে অঙ্কটা করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি শর্টকাটে করে বলছি। বুঝছো ভাইয়া? চলো সামনে যাই, শেষ করা উচিত। সরল দোলকের অর্ধ দোলনকাল 0.75 সেকেন্ড। দোলনকাল কত? এটা পারবা না ভাইয়া? হোমওয়ার্ক, হোম প্রবলেম করতে পারবো, একদম সহজ অঙ্ক। এটি দোলায়মান সেকেন্ড দোলকের ফাঁপা দোলক পিণ্ডকে পারদ দ্বারা পূর্ণ করা হলো। তোমাদের মধ্যে যারা রথী মহারথী মানুষরা আছেন, এমসিকিউটা দেখা পজ করে বলো তো কি এই রথী মহারথী ব্রেন দিয়ে শুরু করে দিছো না? একটা দোলকের ফাঁপা দোলক, আচ্ছা, পিণ্ড, আচ্ছা, পারদ দ্বারা পূর্ণ করছো মানে দোলকের ববের ভর বাইরে গেছে, আগের থেকে বেশি ভারী, বেশি ভারী, চলতে কষ্ট, তার মানে দোলনকাল চেঞ্জ হয়ে যাবে, দুলবে না বা ধীরে দুলবে। বাট সরল দোলকে 4টা সূত্র পড়াইছিলাম, এক্সপেরিমেন্ট কইরা বুঝাই দিছিলাম যে সরল দোলকের দোলনকাল আলটিমেটলি তার ববের ভরের উপর নির্ভর করে না। ববের ভর তুমি বাড়াইয়া দাও কমাইয়া দাও, আলটিমেটলি দোলনকালটা কি থাকবে?
দোলনকাল সর্বদা অপরিবর্তিত থাকবে। মনে আছে তো? ঢাকা বোর্ড 25 সেশনে আসা কোশ্চেন কত মহা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো। দেখার সাথে সাথে উত্তর করা যায়, বাট কনসেপ্টে অজ্ঞতা থাকলে উত্তর করা কতটা কঠিন। কত কিছুই না তোমরা বানাইবে এই ধরনের এমসিকিউ সলভ করতে যাইয়া। চলো নেক্সটে যাই। নেক্সট প্রশ্নে বলতেছে এত দৈর্ঘ্য বিশিষ্ট সরল দোলকের দোলনকাল 0.8 সেকেন্ড, দোলনকাল 2.4 সেকেন্ড করতে হলে দৈর্ঘ্য কত হতে হবে? আদি দোলনকাল t1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.8, পরিবর্তী দোলনকাল t2 হচ্ছে 2.4 সেকেন্ড। দোলকটির দৈর্ঘ্য আমরা জানি l t2 বাই t1, t2 বাই t1 ইকুয়াল টু রুট ওভার l2 বাই l1। t2 হচ্ছে 2.4, t1 হচ্ছে 0.8, রুট ওভার l2 হইতাছে নতুন দৈর্ঘ্য জানতে চাইছে। আদি দৈর্ঘ্য কিছু বলছে 0.3 মিটার, l1 হচ্ছে 0.3, তাহলে নতুন দৈর্ঘ্য l2 এর মান, নতুন দৈর্ঘ্যের মান সেটা হইতেছে আলটিমেটলি 2.4 বাই 0.8 কত হয় দেখি দাঁড়া। 2.4 ভাগ 0.8 স্কয়ার করে দেই ইন্টু 0.3 দ্বারা গুণ করি, 2.7 মিটার। তাহলে দোলকটির দৈর্ঘ্য কত করতে হবে? 2.7 মিটার। অনেক সময় এমসিকিউতে একটু শোভন করে ফাঁকি দেয়া দেয়। প্রশ্নে বলছে দোলকটির দৈর্ঘ্য কত হবে? 2.7 মিটার। যদি বলা হতো দোলকটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হবে, তাহলে সেক্ষেত্রে উত্তর হতো 2.4 মিটার। বুঝে শুনে উত্তর করো কেমন? ঠিক আছে, নেক্সটে চলো। কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত সরল দোলকের দোলনকাল কত হবে? আচ্ছা, এই কোশ্চেনটা ইনকমপ্লিট, দ্যাটস ওয়াই আমরা এই কোশ্চেনটাকে বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে দিছি। আচ্ছা, এটাও ইনকমপ্লিট, দ্যাটস ওয়াই এটাও উদ্দীপক আসে নাই, বাদ দিয়ে দিছি। এবার আসতেছে সেকেন্ড দোলক। চলো সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? যে দোলকের দোলনকাল 1 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে না, যে দোলকের অর্ধ দোলনকাল 1 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, কথার সাথে মিল নাই। সেকেন্ড দোলক কথাটা তার অর্ধ দোলনের উপর ডিপেন্ড করে আসছে, বুঝতেছো? সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড হলে কম্পাঙ্ক কত হবে? 0.5 হার্টজ না ভাইয়া? কত জায়গায় আসছে দেখছো, সহজ সহজ এমসিকিউ আমাদের। এগুলো তো আমাদের ছাকা নাম্বার, এগুলো আমরা ছাড়তে পারবো না। মহাকাশে একজন নভোচারীর নিকট সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? মহাকাশের হোক পৃথিবীর কেন্দ্রে হোক, কম্পাঙ্ক হয়ে যাবে 0 হার্টজ, দোলনকাল হয়ে যাবে অসীম। 0 আর অসীমের মাঝখানে ঝইল না, বুঝা দেখো কোনটা কখন কি হবে। আচ্ছা, নিচের কোন কারণে দোলক ঘড়ি স্লো চলে? ওকে, চারটা অপশন আছে, হয়তোবা ঝাপসা লাগে ভাইয়া, পয়রা শুনে দেই। প্রথম অপশনটা বলছে জি কে স্থির রেখে এল বাড়ালে টি টি বাড়বে বলে। দোলক ঘড়ি স্লো চলা মানে তার দোলনকাল কি হয়ে যেতেছে? বাড়তেছে। তাহলে দোলনকাল বাড়ে কোন কনসেপ্টে? ক এবং গ নাম্বার কনসেপ্টে দোলনকাল বাড়তেছে। এখন দেখো, দৈর্ঘ্য বাড়াইলে দোলনকাল বাড়ে, এটা সত্য। বাট জি বাড়াইলে দৈর্ঘ্য জি বাড়াইলে টি বাড়বে, এটা তো সত্য না। আমরা তো জানি জি এবং টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে জি বাড়াইলে তো টি কমার কথা, দ্যাটস ওয়াই প্রথম অপশনটা সত্য। প্রথম অপশনে টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, তাহলে দৈর্ঘ্য বাড়াইলে দোলনকাল বাড়তে পারে, সেটা সত্য। বাট নিচের 3 নাম্বারটা সত্য না। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কয় গুণ হবে? আমরা জানি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল হয়ে যাব, দোলনকাল দৈর্ঘ্য যদি 4 গুণ করি তাহলে দোলনকাল হয়ে যাব 2 গুণ, সেটা হয়ে যাবে 4 সেকেন্ড। কে কিন্তু বলে আবার 2 সেকেন্ড লাগাইও না। সেকেন্ড দোলকের আদি দোলনকাল কত? 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য যদি 4 গুণ করি দোলনকাল কয় গুণ হইব? 2 গুণ। আগে ছিল 2 সেকেন্ড, 2 গুণ করলে কয় সেকেন্ড হবে? 4 সেকেন্ড। কেউ আবার 2 সেকেন্ড লাগাই দিস না বলে। ওকে, 2 সেকেন্ড লাগাইস। নেক্সট দেখ, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করলে দোলনকাল বৃদ্ধি হবে কত? আচ্ছা, এখানে প্রশ্নটা করতে হয়, আর তাড়াতাড়ি না করি। সেকেন্ড দৈর্ঘ্যের দৈর্ঘ্য, তাহলে আমরা বলতে পারি আদি দৈর্ঘ্য হচ্ছে L1, পরিবর্তিত দৈর্ঘ্য L2 ইজ ইকুয়াল টু L1 প্লাস আদি দৈর্ঘ্যের 25.6% অফ L1। তাহলে নতুন দৈর্ঘ্য L2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.256 L1, এতটুকু। এবার দেখো তো দোলনকাল কতটুকু বৃদ্ধি পাইছে? আমরা জানি T2 বাই T1 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার L2 বাই L1। তাহলে L2 হচ্ছে 1.256 L1। দেখো ভাইয়া L1 L1 ক্যান্সেল হইতেছে, তাহলে দোলনকাল হয়ে গেছে পূর্বের তুলনায় রুট ওভার 1.256 T1। তাহলে পার্সেন্টেজ হারে কতটুকু বাড়লো? পার্সেন্টেজ হারে দোলনকাল বাড়তেছে। নিচে হচ্ছে T1, উপরে হচ্ছে রুট ওভার 1.256 -1, মড চিহ্ন দিয়ে দিব যাতে নেগেটিভ হলে ইয়ে হয়ে যায়, প্লাস হয়ে যায়। জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি। তাহলে আলটিমেটলি ভ্যালু হয়ে যেতেছে, নিচে T1 না হয়ে 1 হবে, 1 হবে। তাহলে ভ্যালু হইতেছে
রুট ওভার 1.256 মাইনাস 1 ইন্টু 100, 12.07%, 12.07%, অর্থাৎ আলটিমেটলি তার দোলনকাল 12.07% বৃদ্ধি পাবে। তাহলে এটা তো হচ্ছে ঠিক ঘ নাম্বারটি। পরবর্তী প্রশ্ন আমাদের, দেখি কি বলছে। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলকটি দিনে কত সেকেন্ড সময় হারাবে? তাহলে কোন একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1% বাড়াইয়া দাও, তাহলে L2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ভাইয়া? আদি দৈর্ঘ্য L1, নতুন দৈর্ঘ্য হচ্ছে L1 প্লাস 1% অফ L1, তাহলে L2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.01 L1। তাহলে নতুন দোলনকাল T2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? রুট ওভার L2 বাই L1 ইন্টু T1 না? তাহলে নতুন দোলনকাল হচ্ছে 1.01 ইন্টু ইয়া হচ্ছে আলটিমেটলি 2 সেকেন্ড। তাহলে আমরা যদি কাজ করি, ভ্যালুগুলো যদি বসায় দেই, তাহলে আমাদের ভ্যালুটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 2 রুট, ক্যালকুলেটরটা নেই, 2 রুট 1.01, এটা আসবে 2.0099 সেকেন্ড, 2.0099 সেকেন্ড। এবার দেখো তো, যদি কোনো একটা পরিবর্তিত দোলনকালের হিসাব করি, পরিবর্তিত দোলনকাল T2 ইজ ইকুয়াল টু কি? 86,400 ইন্টু 2, নিচে হচ্ছে 86,400, যেটা বলছে সময় হারাবে, হারাবে হলে মাইনাস এন। এটা হচ্ছে কোন একটা সেকেন্ড দোলক বা কোন একটা দোলক ঘড়ি দিনে কতটুকু সময় হারায় বা লাভ করে তার সূত্র। তাহলে পরিবর্তিত দোলনকালের মানে সাপেক্ষে 2.0099 এর মান বসাইলে উপরে পাচ্ছ 86,400 ইন্টু 2, নিচে হচ্ছে 86,400 মাইনাস এন, সেই এন এর ভ্যালুটা আনবা। তো আমরা যদি কাজ করি 2.0099, আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করে যাচ্ছি। 86,400 ইন্টু 2, 86,400 মাইনাস ধরো এন দিয়ে দিলাম, তাহলে দিলে ভ্যালুটা আসতেছে আমাদের 425.57। তাহলে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 425.57 সেকেন্ড। ক্লোজ টু কোনটা আছে এখানে? 425 এর কাছে আছে ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক হচ্ছে এক্ষেত্রে আমাদের সবচেয়ে কাছের উত্তর। বুঝছেন ভাইয়া? তারপরে নেক্সট যে প্রশ্নটা, আহ এটাই আজকে আমাদের শেষ প্রশ্ন। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীতে এমন করছে, বলছে কি কুমিল্লায় অবস্থিত সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীতে অবস্থিত দোলকের চেয়ে 10% বেশি। তাহলে কুমিল্লাতে দোলকের দৈর্ঘ্য কি 10% বেশি? তাহলে কোনো বস্তুকে রাজশাহী থেকে কুমিল্লায় নেওয়া হলে তার ওজন কতটুকু হবে? তাহলে দেখো তো ভাই, সেকেন্ড দোলকের দোলনকাল টি কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি এল বাই জি, এটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট। তাহলে তো কুমিল্লাতে দৈর্ঘ্য যদি 10% বেশি হয়, তাহলে কুমিল্লাতে জি এর মানটা কি সমানুপাতিক হারে 10% বেশি হবে না? জি এর মান 10% বেশি হলে ওজনটাও কি হবে? 10% বেশি হবে। ঘ হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্ক দেখার সাথে সাথে মানুষের মধ্যে সমাধান করার জন্য পাগল হয়ে যাবে সবাই। T1, T2, L1, L2, মনে রাখবা এমসিকিউ হচ্ছে বুদ্ধির খেলা। এখানে তুমি অ্যাজাম্পশন দিয়ে অনুমান থেকে অনেক কাছাকাছি উত্তর বের করতে পারো। এখানে তোমার এত বেশি কিছু করার দরকারই নেই। এই অঙ্কটাতে রাজশাহীতে কুমিল্লাতে দৈর্ঘ্য যদি 10% বাড়ায় দেয়, জি এর মানও সমানুপাতিক হারে 10% বাড়বে, ওজনও 10% বাড়বে। এখানে আমার তো বিশাল ক্যালকুলেশন তো দরকার নাই। তো আমরা এরকম অনুপাত দিয়ে করবো, যেমন আজকের এমন চ্যাপ্টার এখানে শেষ। এইটুকু ছিল আমাদের। এই চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক জায়গায় দেখছি যেখানে প্রসারণের পরিমাণ 5 গুণ করছে, আমরা খুব সহজে সমানুপাতিক সম্পর্ক দিয়ে করে নিয়ে আসছি। সেকেন্ড দোলকের বেলায় দৈর্ঘ্য 4 গুণ করছে, আলটিমেটলি আমরা সমানুপাতিক সম্পর্ক দিয়ে নিয়ে আসছি, অর্থাৎ সম্পর্কের খেলা খেলো। লাইক পি কত গুণ এল কত গুণ, তোমাকে এখানে T1, T2, L1, L2 এইভাবে দিকে আমি অনুপ্রাণিত করছি না। আমি বলতে চাচ্ছি আমরা যদি এভাবে একটু অ্যাজাম্পশন করে নেই, যেমন ধরো ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এক্স এর মান 2 গুণ করলে সঞ্চিত শক্তি কয় গুণ হবে? 4 গুণ হবে না? যদি বলি এক্স এর মান 2 সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটার করছি, তাহলে তোমার এখানে x1 বাই x2, u1 বাই u2 কেন করবা? 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটারে সরণ 2 গুণ হইছে, শক্তি আগের তুলনায় 4 গুণ হবে। তো এভাবে আমরা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করব, আমাদের মধ্যে এই শর্টকাট জিনিসগুলো তত বেশি রপ্ত হইতে থাকবে, আমরা তত পাকা হইতে থাকবো। যেমন এই চ্যাপ্টারটার আলোকে যত ধরনের প্রশ্ন ছিল, যত রকমের কলেজ প্রশ্ন, বোর্ড প্রশ্ন, সকল ধরনের প্রশ্ন আমরা সমাধান করছি। এই চ্যাপ্টারটার আলোকে তোমরা যদি এই এমসিকিউ গুলা করতে পারো, বুঝে রাখতে পারো, তোমার এই চ্যাপ্টারের উপর 100% কমনের নিশ্চয়তা আছে। আজকে এটুকু থাকলো, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।